This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি ৫ কথা। আর ৫ কথা শুরুতেই একটা বড় খবর ব্রেক করছি আমরা। দিল্লি বিস্ফোরণে জড়িত সন্দেহে গ্রেপ্তার আরো একজন ডাক্তার। হাপুর থেকে গ্রেপ্তার করা হলো ডাক্তার ফারুককে। হাপুর থেকে গ্রেপ্তার করা হলো ডাক্তার ফারুককে। সুজয় আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। ডাক্তার ফারুক, এনার পরিচয়টা কি সুজয়? দেখো, এই প্রথম দেখি এই ঘটনার সঙ্গে এই মূলত ডাক্তাররাই যে যুক্ত এবং ডাক্তারদের নিয়েই একটা বড়সড় জঙ্গি জাল নেটওয়ার্ক তৈরি করা আছে সেটা স্পষ্ট ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটা আরো স্পষ্ট হচ্ছে। এবং যাকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে যেটা জানা যাচ্ছে, এই ডাক্তার ফারুক, তার বাড়িও জম্মুতে এবং হাপুরের জিএস মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর ফারুক আল ফালাহ বিশ্ববিদ্যালয় থেকেই এমবিবিএস পাশ করেছিল। তাকে হেফাজতে নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে, তার কারণ কবে থেকে এরা এই মূল যে চক্র সেখানে তাদের নিয়োগ করা হয়, কিভাবে সেখান থেকে জাল বিস্তার করে, মূল পরিকল্পনাটাই বা কি ছিল, সেই সংক্রান্ত সমস্ত তথ্য জোগাড় করার চেষ্টা করছেন তদন্তকারীরা। ফলে সবে গ্রেফতার হয়েছে তার মোবাইল, তার ল্যাপটপ এবং তার যে সমস্ত অ্যাপের মাধ্যমে সে চ্যাট করতে বা কথা বলতো জঙ্গি নেটওয়ার্কের অন্যদের সঙ্গে, সেগুলো কিন্তু ডিকোড করার চেষ্টা করছেন তদন্তকারীরা। শুভজিৎ, ধন্যবাদ সুজয়। ব্যাক টু ব্যাক আরো একটা খবর ব্রেক করছি আমরা। উমারের পর এবার আরো এক জঙ্গি ডাক্তারের গাড়ির খোঁজ পেলেন তদন্তকারী আধিকারিকরা। আল ফালাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উদ্ধার জঙ্গি ডাক্তার শাহিনের গাড়ি। সেই গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, হরিয়ানার গাড়ি। গাড়ির নাম্বার দেখুন, HR অর্থাৎ হরিয়ানার গাড়ি 87U9988। সায়ন্তর কাছ থেকে ডিটেল জানবো। সায়ন্ত, এই গাড়ি কবে কেনা হয়েছিল? এই গাড়ি কি নতুন কেনা হয়েছিল নাকি এর আগে যেমন দেখলাম যে সবকিছু একটা ঘুলিয়ে দেওয়ার চেষ্টায় একাধিক হাত বদলের গাড়ি কেনা হয়েছিল? এই গাড়ির খোঁজ কোথা থেকে পেলেন গোয়েন্দারা? তারা কি মনে করছেন গাড়িটা কি কাজে ব্যবহার হয়েছে? এই নাশকতার নেপথ্যে এই গাড়ির কোনো ভূমিকা রয়েছে? দেখো শুভজিৎ, তদন্তকারীরা কিন্তু এই ব্রিজার গাড়ি অনুসন্ধান শুরু করেছিল যখন লাল গাড়ি খোঁজ মিলছিল না তখন থেকে। অর্থাৎ তারপর লাল গাড়ি খোঁজ মিলল খান্ডাবলি গ্রামে এবং তারপর কিন্তু মূলত তারা জোর দেন এই ব্রিজার গাড়ির অনুসন্ধান করার জন্য। কারণ এই ব্রিজার গাড়ি, লাল গাড়ি, প্রত্যেকটা গাড়ি কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এবং উমার শাহিনকে বারবার করে এই গাড়ি নিয়ে একাধিক জায়গায় মুভমেন্ট করতে দেখা গিয়েছে, যে কারণে এই ব্রিজার গাড়ির কিন্তু তারা অনুসন্ধান করতে শুরু করে। এরপরই তারা বিভিন্ন জায়গায় খোঁজখবর করতে করতে এই আল ফালাহ যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির পার্কিং লটে এই গাড়ির খোঁজ পান এবং যেটা জানা যাচ্ছে এই গাড়িটি কিন্তু পার্কিং লটের একধারে রাখা ছিল এবং তারপরই কলেজ কর্তৃপক্ষ তার তরফে এই খবর আসার পর তদন্তকারীরা এবং NIA-র তরফে পুলিশে খবর দেয়। হরিয়ানা পুলিশের বিশাল টিম এসে পৌঁছাইছে, বোম স্কোয়াড এসে পৌঁছেছে। তারা কিন্তু গাড়িটিকে পরীক্ষা করে দেখছে। মূলত শুভজিৎ, এটা 1 মাস অর্থাৎ সেপ্টেম্বরে কেনা হয়েছে গাড়িটি। নতুন গাড়ি, শাহিন শাহিদ প্রথম গাড়িটি কিনেছে, অর্থাৎ ফার্স্ট ওনার হিসেবে শাহিন শাহিদেরই নাম আছে। তবে গাড়িটি তিনি ব্যবহার করছিলেন তারা কিন্তু তোমাকে বলে রাখি, শাহিন শাহিদের আরও 2টো গাড়ি এসেছে। তোমার এই শাহিন শাহিদের এই 2টো গাড়ি ছাড়াও এইটি আরও একটি গাড়ি কিনেছে। অর্থাৎ সেখানেই কোথাও একটা রহস্য তৈরি হচ্ছে, এতগুলি গাড়ি কেন কেনা হচ্ছে। উমরের নামে রয়েছে গাড়ি, শাহিন শাহিদের নামে গাড়ি রয়েছে, মুজাম্মিলের নামে গাড়ি রয়েছে, প্রত্যেকের কাছে 2-3টে করে গাড়ি রয়েছে। এই গাড়িগুলো কি কোথাও কোনোভাবে বিস্ফোরক ভর্তি করে কোথাও বিস্ফোরণের কাজে ব্যবহার করার জন্য, নাশকতাকে আর বড় আকারে করার জন্য? এটাই কিন্তু এখন তদন্তকারীরা তদন্ত করে দেখছেন। বিশেষ করে দিল্লি, মুম্বাই। এর আগে আমরা যে উমারের দ্বিতীয় গাড়িটা দেখিয়েছিলাম গতকাল, তুমি দেখিয়েছিলে লাল গাড়ি যেটা, সেটা তোমার কাছ থেকে এবং পরবর্তীতে সিজারের কাছ থেকে আমরা জানলাম যে এই গাড়ির খোঁজ নাকি পুলিশ আগে থেকেই করছিল, মানে দিল্লি বিস্ফোরণের আগে থেকেই করছিল। এখন যে গাড়ি নিয়ে আমরা কথা বলছি, শাহিনের গাড়ি, এই গাড়ির খোঁজও কি আগে থেকেই করছিল পুলিশ?
একদমই না, এই গাড়ির খোঁজ করছিল বিস্ফোরণ কাণ্ডের পর থেকে। বিস্ফোরণ যখন হয় তারপর কিন্তু এই গাড়ির মুভমেন্টের সম্পর্কে তারা জানতে পারে, এবং সেটা শুধু মুভমেন্ট নয়, বদরপুর বর্ডার অর্থাৎ বদরপুর টোল প্লাজা পেরিয়ে দিল্লির দিকে যেতেও এই গাড়িকে দেখা গিয়েছিল। এবং সেই গাড়ি তাহলে চালালো কারা? কারণ শাহিন শাহিদ কিন্তু তার আগেই গ্রেপ্তার হয়েছিল। যে গাড়ি চালিয়েছিল তাহলে কি উমরের কেউ আরও কোনো হ্যান্ড রয়েছে, অর্থাৎ নেটওয়ার্কের আরও কেউ সদস্য রয়েছে? এই প্রশ্নটি কিন্তু বারবার করে ভাবাচ্ছে। এবং শেষ অত্যন্ত নিস্তব্ধে এই ইউনিভার্সিটির ভেতরে গাড়ি পার্কিং করে চলে গেল, সেটাই কিন্তু এখন তদন্তকারীরা খতিয়ে দেখছে। কারণ এই গাড়ির মুভমেন্ট দেখা গিয়েছে, এই গাড়ির যে শাহিন শাহিদ যে গাড়িতে উঠেছে বিভিন্ন জায়গায় ঘুরেছে ধরা পড়ার আগে, সেই একাধিক সিসি ফুটেজ কিন্তু দেখা গিয়েছে। সুমিত, আরেকবার প্রশ্নটা করো। এই ক্যাম্পাসে এই গাড়িটি কবে থেকে রাখা? দেখো, যেটা এই ক্যাম্পাস অর্থাৎ এইখানকার যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাদের কাছে যেটা জানা যাচ্ছে যে গত 18 দিন ধরে গাড়িটা কিন্তু এখানে রাখা আছে। অর্থাৎ 18 দিন মানে প্রায় তুমি বলতে পারো আড়াই সপ্তাহের কাছাকাছি 18 দিন ধরে। অর্থাৎ শাহিন শাহিদ জবে থেকে গ্রেপ্তার হয়েছে তারপর থেকে কলেজ কর্তৃপক্ষ দাবি করছে যে গাড়িটি বের হয়নি, কিন্তু তদন্তকারী দেখায় তথ্য রয়েছে বিস্ফোরণ কাণ্ডের পরও এই গাড়িকে মুভমেন্ট করতে দেখা গিয়েছে। তবে তারা সিসিটিভি ফুটেজকে আরও ভালোভাবে খতিয়ে দেখছে, এবং শাহিন শাহিদের এই গাড়ি মূলত কোথায় কোথায় মুভমেন্ট হয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তাহলে কি শুধুমাত্র ব্যক্তিগত কারণে নাকি অন্য কোনো পেছনে রহস্য রয়েছে, সেটাও কিন্তু তদন্তকারীদের কাছে অন্যতম বিবেচ্য বিষয়। শুভজিৎ, আরও একটা তথ্য তোমাকে দিয়ে রাখি, শুধু এই শাহিন শাহিদের গাড়ি নয়, মুজাম্মিলের গাড়ি ওখানে দেখা গিয়েছিল, উমরের গাড়ি ওখানে দেখা গিয়েছিল। প্রত্যেকের গাড়ি কিন্তু সেই পার্কিং লটে, এবং প্রত্যেককে পার্কিং লটে কিন্তু পরপরদের গাড়ি দাঁড় করানো থাকতো। এবং এই তথ্যগুলো মূলত এক সুতোয় বাঁধার চেষ্টা করছে যে গাড়িগুলো এক জায়গায় রাখা, শুধু তাই নয়, গাড়িগুলো এক সময় রাখা হয়েছে। এবং সেটা দেখাচ্ছে 29শে অক্টোবরও কিন্তু এই শাহিন শাহিদের গাড়িটিকে রাখা হয়েছিল বলে তদন্তকারীরা জানাচ্ছেন। অর্থাৎ প্রত্যেকটি জায়গায় কোথাও না কোথাও মনে করা হচ্ছে তাদের পরিকল্পনা, এই ষড়যন্ত্রের যাবতীয় আতুরঘর এই বিশ্ববিদ্যালয়, এবং বিশ্ববিদ্যালয় থেকেই তারা পরিকল্পনা করে নাশকতা বিভিন্ন জায়গায় করার। সঙ্গে থাকো। সায়ন্ত যেখানে শেষ করলো সেখান থেকেই শুরু করি। 32টি গাড়ি নিয়ে দিল্লিতে ধারাবাহিক বিস্ফোরণের ছক ছিল জৈশের ডক্টর মডিউলের। সূত্র বলছে ধৃতদেরকে জেরা করে এনআইএর হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বাবরি মসজিদ কাণ্ডের বদলা নিতে জৈশের ডক্টর মডিউলের ছক। 6 ডিসেম্বর 6টি জায়গায় একযোগে বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা। 32টি গাড়ির মধ্যে এখনো পর্যন্ত 4টি গাড়ি চিহ্নিত। সেকেন্ড বা থার্ড হ্যান্ড গাড়ি বেছে বেছে কেনা হতো, যাতে পুলিশের পক্ষে গাড়িগুলো ট্রেস করা কঠিন হয়। হরিয়ানা ছাড়াও উত্তরপ্রদেশ, দিল্লির প্রত্যন্ত এলাকা থেকে গাড়িগুলো কেনা হতো। শাহিনের মতন ডাক্তারদের প্রথম কথা রিক্রুট করেছিল যারা হ্যান্ডলার, তারা করেছিল। এবং একটা বড় জিনিস দীপ, এর মধ্যে আমরা বারবার ডিসকাশন করছি, এই ধরুন মুজাম্মেল অথবা যারা কাশ্মীর থেকে এসছিল, যারা অনন্তনাগ থেকে এসছিল, যারা গান্ডেরওয়াল থেকে এসছিল, এই ডাক্তার যারা এসছিল তারা তো হরিয়ানায় কিছু চিনতো না, তারা তো উত্তরপ্রদেশে কিন্তু চিনতো না, ফরিদাবাদে কিন্তু কেউ কিছু চিনতো না। এই যে এত গাড়ি কিনেছে, এত হাজার কিলো একত্রিত করেছে, এবং প্রত্যেকটা এক্সপ্লোসিভ বানানো কিন্তু এত সোজা নয়। আমরা যত সোজাভাবে এই টিভির পর্দায় আমরা ডিসকাশন করছি, আইডি ইজ এ হাইলি টেকনিক্যাল জব। যদিও এটা ক্রুড বম, ইট ইজ নট এ মিলিটারি গ্রেড বম, বাট ইট ইজ স্টিল ভেরি ডিফিকাল্ট। আইডি বানানো এত সহজ নয়। তার মানে এখনো যে মাথাগুলো আছে, যে হ্যান্ডলার, যারা এদের আশ্রয় দিয়েছে, যারা এদের হেল্প করছে, একা নভি এতগুলো বোম বানাতে পারে না। দেয়ার উইল বি আরো অনেক এক্সপার্ট, আইডি এক্সপার্ট, যারা এই বোমগুলোকে একত্রিত করছে। যদি 32টা, এটা তো ভয়ানক একটা খবর, যদি 32টা গাড়ি এবং 32 জায়গায় লাগানো হতো। এখন প্রশ্ন হচ্ছে টাকা কোথা থেকে আসতো? মাদ্রাসার নামে তহবিল সংগ্রহ করে জঙ্গি মডিউলে খরচ। জঙ্গি ডাক্তার শাহিন শাহিদের গ্রেপ্তারের পর নয়া তথ্য গোয়েন্দাদের হাতে। বাবরি কাণ্ডের বদলা নিতে জৈশের নির্দেশে পশ্চিম উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় মহিলা শাখার জন্য নিয়োগ কেন্দ্র খোলার পরিকল্পনা ছিল শাহিনের, মানে রিক্রুটমেন্ট সেল। সেজন্য সাহারানপুর এবং হাপুরে আশেপাশে জায়গায় সন্ধান করছিল। মৌলভী ইরফান আহমেদ নামে এক জৈশ কমান্ডারের সঙ্গে যোগাযোগ ছিল শাহিনের। জৈশের থেকে টাকাও পেয়েছিলেন বলে দাবি করেছেন গোয়েন্দারা। মাসুদ আজহারের বোন সাহিদার সঙ্গেও সরাসরি যোগাযোগ ছিল শাহিনের, এমনটাই গোয়েন্দা সূত্রে দাবি। মাদ্রাসার নামে তহবিল সংগ্রহ করে জঙ্গি মডিউলে খরচ।
জঙ্গি ডাক্তার শাহিন শাহিদের গ্রেপ্তারির পর নয়া তথ্য এখন গোয়েন্দাদের হাতে। বাবরি কাণ্ডের বদলা নিতে জৈশের নির্দেশে পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় মহিলা শাখার জন্য নিয়োগ কেন্দ্র খোলার পরিকল্পনা ছিল শাহিনের, অর্থাৎ রিক্রুটমেন্ট সেল তৈরি করার পরিকল্পনা ছিল। আর সেজন্যই সাহারানপুর এবং হাপুরের আশেপাশের জায়গায় সন্ধান করছিল। মৌলভী ইরফান আহমেদ নামে এক জৈশ কমান্ডারের সঙ্গে যোগাযোগ ছিল শাহিনের। জৈশের থেকে টাকাও পেয়েছিলেন বলে দাবি করছেন গোয়েন্দারা, অর্থাৎ জৈশের সঙ্গে এই শাহিনের সরাসরি যোগাযোগ ছিল। মাসুদ আজাহারের বোন সাইদার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল শাহিনের, বলছে গোয়েন্দা সূত্র। আর এবার আতশ কাচের নিচে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকীর কর্পোরেট নেটওয়ার্কে এবার নজর তদন্তকারীদের। 9টি কোম্পানির মালিক এই জাভেদ আহমেদ সিদ্দিকী। প্রতিটি সংস্থায় আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে যুক্ত। আল ফালাহ বিশ্ববিদ্যালয় ফান্ডিং এবং আতশ কাচের তলায় রয়েছে। তদন্ত শুরু করতে ইকোনমিক অফেন্স উইংসকেও নির্দেশ দেওয়া হয়েছে। সায়ন্তর কাছ থেকে জানতে চাইব, এই জাভেদ আহমেদ সিদ্দিকী ইনি তো বিজনেসম্যান, এটুকু মোটামুটি পরিষ্কার, কিন্তু এনার ভূমিকা কেন, কোন জায়গা থেকে তদন্তকারী আধিকারিকরা সন্দেহজনক মনে করছেন? শুভজিৎ, তুমি যদি তোমার প্রশ্নটা আরেকবার করো। এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা তিনি তো একজন বিজনেসম্যান, যা দেখছি জাভেদ আহমেদ সিদ্দিকী, কিন্তু গোয়েন্দার এনাকে সন্দেহ কেন করছে, কোন সূত্র থেকে? দেখো শুভজিৎ, এই যে ইউনিভার্সিটি যে হোস্টেল রয়েছে, সেই হোস্টেলে কিন্তু যখন এনআইএ তদন্তকারীরা এবং ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা আসেন, তারা দেখেন যে রেজিস্টার খাতা রয়েছে, তার যে কেমিক্যাল যেগুলো এই ল্যাবে আসতো, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু একাধিক অনিয়ম রয়েছে, ত্রুটি প্রত্যেক ছত্রে। এবং শুধু তাই নয়, কেমিক্যাল যে এই ইউনিভার্সিটিতে আসতো, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যেত, কখন বেরোতো, কান্নায় বেরোতো, কোনো হদিশ নেই। যিনি এই কলেজের প্রতিষ্ঠাতা, স্বাভাবিকভাবে তার ভূমিকা তো প্রশ্নের মধ্যে থাকবেই, কারণ প্রতিটি ক্ষেত্রে যেটা আমরা কলেজের অন্যান্য অধ্যাপকদের কাছে যারা নাম সামনে আসছেননি, তারা আমাদের গোপনে জানিয়েছেন যে এই বিষয়টি কিন্তু তাদের ইউনিভার্সিটির কর্তৃপক্ষ রয়েছে, যারা ট্রাস্ট রয়েছে, প্রত্যেকের কাছে জানানো হয়েছিল, কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হয়নি। শাহিদ তার সম্পর্কে বারবার করে বলা হয়েছে, তার যে অস্বাভাবিক ভূমিকা রয়েছে এই কলেজের মধ্যে চালচলনে, সেই বিষয়ে অভিযোগ করা হয়েছিল, কোনো গুরুত্ব দেওয়া হয়নি। কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কলেজ প্রতিষ্ঠাতা তাকে সিদ্দিকী যিনি আছেন তাকে জানানো হয়েছে, প্রত্যেকে জানানো হয়েছে, কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অর্থাৎ ষড়যন্ত্রের আতুরঘর এইভাবেই তৈরি হয়েছে, সেটা 1-2 দিনে তৈরি হয়নি, গত কয়েক বছর ধরে কিন্তু এই ষড়যন্ত্রের আতুরঘর তৈরি হয়েছে এই ইউনিভার্সিটির ভেতরে। স্বাভাবিকভাবেই যখন দেখা যাচ্ছে যে অভিযোগ দেওয়ার পরেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি, তিনি এই বিষয়টি গুরুত্ব দেননি, তা স্বাভাবিকভাবেই সেটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে তার ভূমিকাও। একই সঙ্গে তোমাকে বলে রাখি, এই ইউনিভার্সিটির ভেতরে যে নাম ঘুরিয়ে অনেকে থাকতেন, বিশেষ করে দেখা গেছে আদিলের মতো যারা যে অ্যারেস্ট হয়েছে, সে নাম ঘুরিয়ে বারবার করে নাম ভারিয়ে এখানে থেকেছে, সেই বিষয়টি নিয়েও এটা জানানো হয়েছিল কলেজ কর্তৃপক্ষকে, তারপরেও এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হয়নি। তাহলে কোথাও না কোথাও মনে করা হচ্ছে এর পেছনে কি তাহলে কলেজ প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন তারও হাত রয়েছে? তাহলে এই ঘটনায় কিন্তু শুধুমাত্র প্রতিষ্ঠাতা নয়, কলেজের ভিতরে এমন অনেকে আছে যাদের নাম আগামী দিনে উঠে আসতে চলেছে, বলা চলে সর্ষের মধ্যে ভূত, এমন অনেক নাম উঠে আসবে। তুমি যে কথা বলছিলে, তোমার কথা রেস ধরেই বলি, কলেজের যিনি আচার্য এই জাভেদ আহমেদ সিদ্দিকী মূলত বিজনেসম্যান, তার ভূমিকা সন্দেহজনক গোয়েন্দারা মনে করছেন। কেন মনে করছেন? বিশ্ববিদ্যালয় তৈরির আগে জাওয়াদ আহমেদ সিদ্দিকী পড়াতেন জামিয়া মিলিয়ায়, ভালো কথা, পড়াতেই পারেন। জামিয়াতে পড়ানোর সময় আল ফালাহ গ্রুপে বিনিয়োগ করেন ভাইয়ের সঙ্গে। আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত হয়ে 3 বছর জেলও খাটেন বর্তমান আচার্য, মানে প্রতিষ্ঠাতা যিনি এই বিশ্ববিদ্যালয়ের। 2004-এ জেল থেকে জামিনে মুক্ত পেয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন তিনি। 3 বছর জেল খেটেছিলেন আর্থিক প্রতারণা মামলায়। সায়ন্তর কাছে আবারও যাব। সায়ন্ত, ফরিদকর মতো ভদ্রলোক। একদম সৌভিক, যে তার ভূমিকা, তার অস্বচ্ছতার যে পাস হিস্ট্রি, সব মিলিয়ে কোথাও না কোথাও তদন্তকারীরা মনে করছেন যে ষড়যন্ত্রের আতুরঘর তৈরিতে কলেজ কর্তৃপক্ষের কারো না কারোর এতে কিন্তু যথেষ্ট সক্রিয়ভাবে হাত রয়েছে, এবং সেটা যে হোস্টেলের ভেতরেই ছিল তা কিন্তু নিঃসন্দেহে বলা চলে। এবং ইতিমধ্যেই কিন্তু তুমি জানো ন্যাক কড়া পদক্ষেপ নিয়েছে এই কলেজের বিরুদ্ধে। তাহলে এটাই একটা জায়গায় প্রমাণিত হচ্ছে কলেজ কর্তৃপক্ষ জানতো, কলেজ কর্তৃপক্ষ সবই জেনেছিল, তারপরেও চোখ বুজেছিল।
এবং যে কারণেই এত বড় ষড়যন্ত্র এই কলেজের ভেতরে তৈরি হয়েছে, এবং সেটা এক দুদিনে নয়, বছরের বছর। মুজাম্মিল এখানে 3 বছর বাড়ি ভাড়া করে রয়েছে, তার মধ্যে প্রায় 1-1.5 বছর এখানে কাজ করছে বলে দাবি করা হয়েছে। তাহলে মুজাম্মিল এখানে যখন কাজ করতো, শাহিন যখন এখানে কাজ করতো এবং উমর যখন এখানে কাজ করতো, 3 জন একসঙ্গে কাজ করে এখানে ষড়যন্ত্র তৈরি করেছে কলেজ কর্তৃপক্ষ। তাই তো দিনের পর দিন ষড়যন্ত্র রচিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ কিচ্ছুটি জানতে পারেনি, নাকি কলেজ কর্তৃপক্ষের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছিল? এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে সায়ন্ত। কলেজের যিনি প্রতিষ্ঠাতা তিনি 3 বছর জেল খেটেছেন ওই আর্থিক প্রতারণা মামলায়। পাশাপাশি আরেকটা খবর দেখুন, এই আল ফালা বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিশ ধরিয়ে দিয়েছে ন্যাক। কারণ ন্যাকের ভুয়ো অ্যাক্রিডিটেশন দাবি করার অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। অ্যাক্রিডিটেশনের মেয়াদ শেষের পরেও ভুয়ো তথ্য আপলোড করা হয়েছিল, এমনটাই অভিযোগ। এই আল ফালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন জঙ্গি উমার শাহিন মোজাম্মিলরা, যদিও পরবর্তী সময় তাদের ওয়েবসাইটটা বন্ধ করে দেয় আল ফালাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। जो पुलिस आई थी उन्होंने क्या पूछताछ की आपसे? हमसे कोई पूछताछ नहीं की, उन्होंने सिर्फ डॉक्यूमेंट्स मांगे थे, वो डॉक्यूमेंट्स हमने दे दिए उनको। किस तरह के डॉक्यूमेंट मांगे थे आपसे? उन्होंने यहाँ बिल्डिंग प्लान से रिलेटेड, लैंड से रिलेटेड डॉक्यूमेंट की चाहत की थी, हमने उनको डॉक्यूमेंट प्रोवाइड करा दिए। अल फलाह यूनिवर्सिटी में टेरर मॉडल किस तरह से चल रहा था, उसको लेकर लगातार तमाम हमारी यूनिवर्सिटी का इस चीज से कोई लेना देना नहीं है। नायक ने भी नोटिस जारी किया है, कहा है कि नायक के इस बारे में कोई जानकारी हासिल नहीं है। আরো একটা বড় খবর, পাকিস্তান থেকে থ্রেট কল আসছে রাজ্যের বিরোধী দলনেতার কাছে। বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। দুদিন আগেও পাকিস্তান থেকে হুমকি ফোন এসেছে, বাংলাদেশ থেকে প্রায় হুমকি দেওয়া হয় দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আর আমরা থ্রেট কল খাই। আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খেয়েছি। না না, যাদের ইন্টারনাল জানলে জানিয়েছি। ডেলি করে, বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেক দিন করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে। শুভেন্দু অধিকারী তো কোনো কমপ্লেন করেননি, কারুর কাছে কোনো অভিযোগ জানাননি। বাংলাদেশ থেকে বলছেন আগে এসেছিল হুমকি কল, এখন পাকিস্তান থেকে আসছে। আমি উনি কোন কেউ কটা লোক আমি জানি না যে হুমকি ফোন আসবে। যাই হোক না কেন, যদি সত্যি হয় তাহলে তো ওনার তদন্তের স্বার্থেই ওনার তো জানানো উচিত কোন নম্বর থেকে এসছে, কারণ এটা তো খুব গভীর চিন্তার বিষয়। সেসব করেননি, এখনো বলছেন আমি কোনো অভিযোগ করব না, আমি জানাচ্ছি। তার মধ্যেই বোঝা যাচ্ছে এটা মিথ্যে অভিযোগ, শুধু হাওয়া গরম। জেড সিকিউরিটি পান, যাতে সিকিউরিটিটা থাকে, এইসবের জন্য এইসব নাটক করছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই সমস্ত বুজরুকি অভিযোগ। দিল্লিতে বিস্ফোরণের জের, দীঘা জগন্নাথ ধামে বাড়ল নিরাপত্তা ব্যবস্থা। জগন্নাথ ধামে ঢোকার মেন গেট এবং 6 নম্বর গেটে ব্যাগেজ স্ক্যানার বসানো হয়েছে, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য মন্দির চত্বরের বাইরে থাকছে কুইক রেসপন্স টিম। মন্দিরের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজে কড়া নজর রাখা হচ্ছে। শুধুমাত্র মন্দির চত্বরই নয়, দীঘা ওড়িশা সীমানাতেও সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে, নাকা তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সমুদ্র সৈকত বরাবর পুলিশের টহলদারি আরো জোরদার করা হয়েছে। দিল্লি বিস্ফোরণের পর কার্যত রাজ্য পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছে। রাজ্যের একাধিক জনবহুল জায়গাগুলোতে রীতিমতো কড়া নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই পর্যটকদের বিশেষ আকর্ষণের জায়গা পূর্ব মেদিনীপুরের দীঘার জগন্নাথ ধামে কড়া নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। একাধিক মেটাল ডিটেক্টর থেকে শুরু করে এই অত্যাধুনিক ব্যাগ চেক থেকে শুরু করে প্রত্যেকটি আধুনিক তারা সিস্টেম তৈরি করেছে এই পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে দীঘা জগন্নাথ ধামে। সাধারণ মানুষ এখানে যে এসে প্রবেশ করছে সেক্ষেত্রেও তাদেরকে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে তারপরেই ভেতরে প্রবেশ করানো হচ্ছে। তার পাশাপাশি শুধু জগন্নাথ ধাম নয়, সমুদ্র সৈকত লাগোয়া এলাকায় সাইকেলেই সাদা পোশাকে মানুষজন, তারা পুলিশ প্রশাসনের তারা কর্মীরা তারা কিন্তু টহলদারি চালাচ্ছে। এর পাশাপাশি কিন্তু দীঘা এবং উড়িষ্যা বর্ডার লাগোয়া অর্থাৎ দীঘা বর্ডার এলাকাতেও চলছে নাকা চেকিং। সব মিলিয়ে পর্যটক নিরাপত্তায় কোনোভাবে খামতি রাখতে নারাজ জেলা পুলিশ প্রশাসন। কনিষ্ক মাইতি, TV9 বাংলা, পূর্ব মেদিনীপুর। আপনারা দেখেছেন আমাদের কিউআরটি টিম এখানে আছে, মেন গেটেও ওরা প্লেসড আছে, 24/7 ওরা নজরদারি রাখছে। এছাড়া
সিনিয়র অফিসারের নেতৃত্বে সুপারভিশনে আমরা সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করে আছি। সফেদ পোশাকের টিমগুলো আছে এখানে, সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো আছে উইদিন দ্য ক্যাম্পাস প্রিমাইসেস অলসো, আউটসাইড অলসো সিসিটিভিগুলো লাগানো আছে। আর 24/7 আমরা কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা রাখছি আর মনিটরিং করছি। এইসব ব্যবস্থা আমরা নিয়েছি অলরেডি, ব্যবস্থা আগে থেকে কন্টিনিউয়াস চলছে। আমরা একটা আর নজরদারিকে বেশি করে বাড়িয়ে দিয়েছি এখনই। বাকি কন্টিনিউয়াস আমাদের যে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা আছে সেটা কন্টিনিউয়াস চলছে, সেই জন্য আমরা আলাদা করে আর একটা বেশি করে নজরদারি রাখছি এখনই। আপনাদেরকে খানাকুলের একটা ছবি দেখাবো। ব্রিজ বিপর্যয় নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভে খানাকুলে ধুন্ধুমার, টেনে হিঁচড়ে অবরোধ তুলল পুলিশ। ব্রিজ ভাঙার প্রতিবাদে সকাল থেকে অবরোধ চলছিল খানাকুলে। নদী থেকে বালি চুরির জন্যই বিপর্যয় দাবি করেন গ্রামবাসীরা। 4 ঘন্টা পর অবরোধ তুলতে গেলে বচসা, আর এরপরেই অবরোধকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। ছবিটা একবার দেখুন। আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই ছবি খানাকুলের। ব্রিজ ভাঙা, কোনো মেরামতি হচ্ছিল না, তারই প্রতিবাদে খানাকুলের বাসিন্দারা রাস্তায় নেমে আসে, তারা পথ অবরোধ করে। 4 ঘন্টা পর পুলিশ সেখানে যায়, প্রথমে সরে যেতে বলে, কিন্তু অনড় ছিলেন সেখানকার বাসিন্দারা। দেখুন অনড় মনোভাব প্রকাশ পাচ্ছে, তারপরেই তাদেরকে টেনে হিঁচড়ে পুলিশ সেখান থেকে সরিয়ে দেয়।